হ্যালো ফ্রেন্ডস, আজ দেখব বিভিন্ন ফল এবং ফসলের খোসা যা আমরা প্রাত্যহিক জীবনে ফেলে দিই সেগুলোর মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে যা গাছে সারের যোগান দিতে পারে এবং এগুলো ব্যবহারের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী। কলার খোসা। কলার খোসার মধ্যে থাকা বিভিন্ন গুণাগুণগুলোর অনুপাত কলার বিভিন্ন ভ্যারাইটিতে বিভিন্ন রকম। বিভিন্ন ভ্যারাইটির কথা বলতে আমরা দু রকমের কলা প্রায় সবাই দেখেছি। একরকম হলো পাকা কলা, যা আমরা সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করি। এর আবার অনেক রকম প্রজাতি আছে, যেমন কাঁঠালি, চাঁপা, সিঙ্গাপুরি ইত্যাদি। আরেক রকম কলা হলো কাঁচা কলা, যেটা আমরা রান্না করে খেয়ে থাকি। তবে এরও অনেক রকম ভ্যারাইটি রয়েছে। সেগুলোর প্রত্যেকটা অবশ্য খাবার যোগ্য নয়, মানে তাদের মধ্যে অনেকগুলোই বন্য প্রজাতির। যাই হোক, এখন যেগুলো আমরা সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করি সেগুলোর মধ্যে পটাশিয়াম বেশি থাকে, এই হলো তার তালিকা। তবে এটা এখানে দেখা যাচ্ছে যে পটাশিয়াম বাদে অন্যান্য নিউট্রিয়েন্টসগুলো যথেষ্ট পরিমাণেই বর্তমান। আর যেগুলো কাঁচা কলা, তা সে আমাদের খাওয়ার উপযুক্ত হোক বা না হোক, সেগুলোর অধিকাংশতে ফসফরাস বেশি থাকে। এই হলো কাঁচা কলার পুষ্টিগুণের তালিকা। কিন্তু আমরা তো কলার খোসা নিয়ে আলোচনা করতে বসেছি। আসলে আমাদের অনেকের এমন অভিজ্ঞতা আছে যে বাগানে কলা হয়েছে, কিন্তু ফলনের পর দেখা গেল সেটা পাকা বা কাঁচা কোনোভাবেই খাবার উপযুক্ত নয়। তখন আমরা সেগুলো ফেলে দিই। কিন্তু সেগুলো না ফেলে ছোট ছোট করে কেটে যদি কম্পোস্ট তৈরির কাজে লাগিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই একটা বড়সড় পরিমাণে পুষ্টিগুণের যোগান তৈরি হয়ে যেতে পারে। তবে এবার কলার খোসা, এবং অবশ্যই পাকা কলার খোসা। যেখানে সম্পূর্ণ কলায় বিভিন্ন পুষ্টিগুণ বর্তমান, সেখানে তার খোসাতেও যে থাকবে তা বোঝাই যাচ্ছে। পাকা কলার খোসায় পটাশিয়াম এবং ফসফরাস সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। তবে যতক্ষণ না খোসা শুকনো হয় ততক্ষণ খোসার মূল অংশটা জল দ্বারা গঠিত, তা কম বেশি 40%, যার অর্থ টাটকা খোসার মোট ওজনের প্রায় অর্ধেকটাই জল। বাকি অংশটাতে বিভিন্ন সার রয়েছে। তাই টাটকা খোসা বেশ কিছু পরিমাণ আমরা মাটিতে যোগ করে যদি মনে করি যে বেশ খানিকটা সারের যোগান দেওয়া গেল, তা কিন্তু নয়। সেক্ষেত্রে নিয়মিত সারের তুলনায় তাদের পুষ্টির পরিমাণ বেশ কম। ওভারঅল বলতে গেলে কলার খোসার গুঁড়োর এনপিকে রেশিও 0.6, 0.4, 11.5, যেখানে টাটকা খোসার এনপিকে রেশিও 0.1, 0.1, 2.3। আর বাকি নিউট্রিয়েন্টসগুলোর সাথে এক নজরে তাকালে কলার খোসার গুঁড়োর এদের পরিমাণ খানিকটা এই রকম। তবে এখানে আবার উল্লেখ করা দরকার, এই সমস্ত পার্সেন্টেজ, পরিমাণ ইত্যাদিগুলো গড়পড়তা বা ওভারঅল, কারণ পাকা কলার বিভিন্ন ভ্যারাইটি বাজারে উপলব্ধ। এখন আমরা কখন কোনটা কিনে নিয়ে আসছি সেটারও কোনো ঠিক থাকে না। আবার একই প্রকারের কলা বিভিন্ন এলাকায় চাষ হয়, ফলে মাটি, সার ইত্যাদির বিভিন্নতার কারণে তাদের মধ্যে পুষ্টির পার্থক্য স্বাভাবিক। যাতে মাটির পরিমাণ অনুযায়ী এর পরিমাণ মোটামুটি ঠিক থাকে, তাই বিভিন্ন রিসার্চ অনুযায়ী একটা ধারণা তৈরির জন্য তালিকাগুলো দেওয়া হলো। তাহলে এটা বোঝা যাচ্ছে, টাটকা কলার খোসা কেটে মাটিতে পটাশিয়াম ইত্যাদির ঘাটতি মেটাতে গেলে এটা অনেকটা পরিমাণে ব্যবহার করতে হবে। কিন্তু তাতে মাটিতে ওই টাটকা খোসা পচে গিয়ে ফাঙ্গি তৈরির সম্ভাবনা তৈরি হবে। তবে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রায় টাটকা কলার খোসা বেটে বা মিক্সিতে মিহি করে দ্রবণ করে দেওয়া যেতে পারে। এবার কমলা লেবুর খোসা। কমলার খোসায় অ্যাভেলেবেল নিউট্রিয়েন্টসগুলোর পরিমাণ খানিকটা এই রকম। তাই গাছের সারের অভাব মেটাতে এবং মাটির গঠন উন্নত করতে কমলা লেবুর খোসা নিশ্চয়ই ব্যবহার করা যায়। এটা ঘরোয়া কম্পোস্ট তৈরিতে অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে দিলে কম্পোস্টের মান উন্নত হয়। আবার শুষ্ক মিহি গুঁড়ো করে অথবা টাটকা খোসা মিক্সিতে পিষে ওই পুষ্টি সমৃদ্ধ তরল মাটিতে সরাসরিও প্রয়োগ করা যেতে পারে। এবার আপেলের খোসা। যদিও আপেল অধিকাংশ ক্ষেত্রে খোসা সহ খাওয়া হয়, তবুও দেখা যায় অনেকেই খোসা ছাড়িয়ে খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে ওই টাটকা খোসা ফেলে না দিয়ে ভালো করে পিষে নিয়ে গাছের মাটিতে সরাসরি ব্যবহার করা যেতে পারে। এর খোসা মূলত আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যথেষ্ট পরিমাণে। লেবুর খোসা। লেবু অনেক পুষ্টির একটা ভালো উৎস। লেবুতে থাকা বিভিন্ন পুষ্টিগুণের পরিমাণ মোটামুটি এই রকম। পাতিলেবু বা কাগজি লেবুর খোসায় সাইট্রিক অ্যাসিডও থাকে, তাই ক্ষারীয় মাটিকে আম্লিক করতে এদের খোসা ব্যবহার করা যায়। এজন্য কেবল এর কাঁচা খোসাকে খুব ছোট ছোট আকারে কেটে নিয়ে সরাসরি মাটিতে দেওয়া যেতে পারে। তবে বনসাই পটে এভাবে প্রয়োগ করা তো সম্ভব নয়, তাই মিক্সিতে পাল্প তৈরি করে সামান্য জল মিশিয়ে দ্রবণ তৈরি করে নিয়ে প্রথমে ছেঁকে নিতে হবে। তারপর ওই দ্রবণ মাটিতে প্রয়োগ করা যাবে।
এছাড়া লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। মাটিতে এই পাউডার যোগ করলে ফুলের সংখ্যা বাড়বে এবং গাছের বৃদ্ধি উন্নত হবে। আলুর খোসা। সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো তো বটেই, বলতে গেলে সমগ্র বিশ্বেই প্রাত্যহিক খাদ্য তালিকায় আলুর ব্যবহার যথেষ্ট। আর আমরা অনেকেই না জেনে থাকায় এই আলুর খোসা ফেলে দিই। যদিও অনেকেই কম্পোস্টে এই আলুর খোসা ব্যবহার করে থাকেন। যেখানে আমরা জৈব সারপ্রেমীরা কলার খোসা ব্যবহার করে গাছের পটাশিয়ামের ঘাটতি মেটাতে সচেষ্ট, সেখানে আলুর খোসা বলতে গেলে কলার খোসার সমপরিমাণ অথবা খানিকটা বেশিই পটাশিয়াম সমৃদ্ধ। এর মূল কারণ আলু মাটির তলার ফসল। এই আলু বলতে সাধারণ আলু, সেই সঙ্গে সঙ্গে রাঙা আলু, শাঁক আলু ইত্যাদি। এদের ওভারঅল এনপিকে অনুপাত 1:0.53। এগুলোতে জৈব পদার্থের পরিমাণ বেশি, যা মাটির গঠন এবং উর্বরতা উন্নত করতে সাহায্য করে, যা উদ্ভিদের জন্য পুষ্টি এবং জল গ্রহণ করা সহজ করে তোলে। এতক্ষণের আলোচনায় সব ফল বা ফসলের খোসাগুলোই টাটকা অবস্থায় মিহি করে পিষে জলীয় দ্রবণ করে ব্যবহার করা যায় তা তো বলেছি, কিন্তু কিভাবে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই খোসাগুলিকে খুব ছোট করে কেটে নিতে হবে, যাতে মিক্সিতে মিহি করতে সহজ হয়। এবার মিক্সিতে মিহি করার সময়ে তাতে সামান্য পরিমাণে জল দিতে হয়। এই অবস্থায় যে দ্রবণ তৈরি হবে সেটা হবে খুব ঘন বা পুরু। ওই দ্রবণের সমপরিমাণের সাথে তার 2 থেকে 3 গুণ জল মিশিয়ে নিতে হবে এবং জল মিশ্রিত দ্রবণের প্রতি 1 লিটারে 1/2 থেকে 1 চামচ ফাঙ্গিসাইড ডাস্ট মিশিয়ে নিতে হবে। এবার যতগুলো ফলের খোসা ব্যবহার হয়েছে, ধরে নেওয়া গেল সেটা কলা অথবা লেবুর খোসা, যতগুলো কলার খোসা অথবা লেবুর খোসা ব্যবহার হয়েছে ততগুলো 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পটে ওই জল সমান ভাগে দেওয়া যেতে পারে। তবে সারা বছরে আর্দ্র আবহাওয়ায় ওই তরল সার এড়িয়ে চলা ভালো। সে সময়ে খোসার গুঁড়ো ব্যবহার অনেক নিরাপদ। সেক্ষেত্রে ফল ফুলের গাছ অথবা বনসাই হলে প্রতি লিটার পটের সয়েলে 1 চামচ 20 থেকে 30 দিন অন্তর দেওয়া যেতে পারে। আর অন্যান্য বনসাই হলে ব্যবধান কিছু বাড়লেও ক্ষতি নেই। যাই হোক, আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাতে আগামী দিনে অন্যান্য এপিসোড তৈরি করতে আমাদের সুবিধা হবে। সেই সাথে ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে।